হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিউট্রিশনের একটা বিষয়। এবং নিউট্রিশনে আমরা এতদিনের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, অর্থাৎ কোন রোগের জন্য কীরকম টাইপের ডায়েট প্ল্যান করা উচিত, সেই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম। আজকেও সেরকম কিছু জিনিস আলোচনা করব এবং তার সঙ্গে অন্য একটা টপিক আলোচনা করব, খাওয়ানোর পদ্ধতি নিয়ে। যাই হোক, আমি প্রথমে আলোচনা করি সোডিয়াম নিয়ন্ত্রিত খাবার। অর্থাৎ যখন সোডিয়ামের যে মাত্রাটা সেটা খাবারের মধ্যে কম থাকবে। আর সোডিয়ামের আমাদের প্রধান উৎস কি? খাদ্য লবণ বা NaCl। ঠিক আছে, এই NaCl এর পরিমাণটা কমাতে হবে। খাদ্য লবণ দিনে 5 গ্রামের নিচে খেতে হবে। যদিও যে কোনো কন্ডিশনেই 5 গ্রামের নিচে লবণ খাওয়াটাই ভালো। ঠিক আছে, তো যাই হোক, কোন কোন রোগের ক্ষেত্রে হয়? যদি ইডিমা কন্ডিশন তৈরি হয় শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষত তলপেটে বা পায়ের চারপাশে, এইসব জায়গায় জল জমতে শুরু করে, এই কন্ডিশনে হতে পারে নেফ্রাইটিস, নেফ্রোসিস, এইসব টাইপের কিডনির রোগ, হৃৎপিণ্ডের মানে বিভিন্ন রকম সমস্যা। এটা ছাড়াও গর্ভাবস্থায় যদি কারো টক্সিমিয়া দেখতে পাওয়া যায় তখন, আর হাইপার টেনশন। এই কটা কন্ডিশনে কিন্তু সোডিয়াম যতটা পাওয়া যায় শরীরে কম প্রবেশ করলেই ভালো। তাহলে এই সময় দুধ, যদি অন্য কোনো প্রবলেম না থাকে, দুধে অ্যালার্জি বা এইসব না থাকে, দুধ দেওয়া যেতে পারে। মাছ, মাংস, ডিম সবই দেওয়া যেতে পারে। অবশ্যই মাংসটা পাখির মাংস, পোলট্রি পাখির মাংস হলেই ভালো হয়। আর বিভিন্ন সবজি দেওয়া যেতে পারে। অবশ্যই সেই সবজিটা যত পাওয়া যায় কম পরিমাণ সোডিয়ামযুক্ত এরকম সবজি দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর বর্জনীয়ের মধ্যে যে কোনো টাইপের নোনতা জিনিস, এই নোনতা জিনিসগুলো বর্জন করতে হবে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, আমি যে কোনো ফলও কিন্তু দেওয়া যেতে পারে এরকম সোডিয়াম নিয়ন্ত্রিত খাবার হিসাবে, যে ফলের মধ্যে সোডিয়াম নেই এরকম। সামুদ্রিক বিভিন্ন মাছ, ক্যান ফিশ, ঠিক আছে, অথবা কাঁকড়া, এইসব টাইপের জিনিস, এগুলো সোডিয়ামের খুব বড় উৎস, এগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। আর আচার, সল্টেড বাদাম, খাবার সোডা দেওয়া কোনো জিনিস, এগুলো পুরো বাদ দিতে হবে। যে কোনো ভাজাভুজি জিনিস এগুলোকে বাদ দিতে হবে। এবার চলে আসি নিম্ন পিউরিন সমৃদ্ধ খাবার। পিউরিন আমাদের দেহে প্রয়োজন আছে, কিছুটা কিছুটা ক্ষতিও করে। মেনলি গাউট বা গেটে বাত, রিউমার আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, এইসব টাইপের প্রবলেমগুলোতে আর্থ্রাইটিস মানে টাইপের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সব জায়গাতেই কিন্তু পিউরিনের ওপর একটা রেস্ট্রিকশান থাকে। তো সেখানে গ্রহণীয় খাদ্য কী কী হতে পারে? দুধ হতে পারে, ডিম এবং দানাশস্য, আলু, সবজি, বিভিন্ন ফলমূল, এগুলো হতে পারে। এবং ফ্যাট নিয়ন্ত্রিত খাবার হতে পারে। আর বর্জনীয়ের মধ্যে কী হতে পারে? বিভিন্ন পিউরিন আছে এমন, অর্থাৎ উচ্চ প্রোটিন বা এইসব টাইপের জিনিস, যেমন রেড মিট, লাল মাংস টোটালি বন্ধ থাকে, বিভিন্ন সামুদ্রিক জিনিসগুলো বন্ধ থাকে, বিভিন্ন প্রাণীর যকৃৎ, অ্যালকোহল জাতীয় জিনিস এগুলো বন্ধ থাকে, মুসুর ডাল বন্ধ থাকে। ঠিক আছে, তো কারণ এগুলোর মধ্যে যথেষ্ট পিউরিন থাকে। তো এই অবধি আজকে আলোচনা করা থাকলো, যেগুলো আমরা খাদ্য সংক্রান্ত ব্যাপারে আলোচনা করছিলাম। এবার আমি খাদ্য খাওয়ানোর দুটো বিশেষ পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে টিউব ফিডিং। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জেনারেলি যখন আমাদের কোনো একটা এমন কন্ডিশন তৈরি হয়, মেডিকেল কন্ডিশন, যে সময় মানুষ খাদ্য গ্রহণ করতে পারে না সরাসরি মুখের সাহায্যে, তখন কি হয়? নাল মানে একরকম বিশেষ টাইপের নল হয়, এটাকেই টিউব বলা হয়, যেটাকে আমরা নাকের ভেতর দিয়ে প্রবেশ করিয়ে পাকস্থলী অবধি নামিয়ে দেওয়ার একটা সিস্টেম থাকে। এবং সেই নলের মাধ্যমে খাদ্যবস্তু, অবশ্যই সেটা লিকুইড তরল হবে, সেই খাদ্যবস্তু পাকস্থলীতে পৌঁছে দেওয়া হয়। এটাকে টিউব ফিডিং বলা হয়। তো উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার জেনারেলি টিউব ফিডিংয়ের মাধ্যমে দেওয়া হয়। এটা ছাড়াও কিছুটা প্রোটিন থাকে, কিছুটা ক্যালোরি জাতীয় জিনিসপত্র থাকে, আর কিছু মেডিসিন বা সাপ্লিমেন্টও দেওয়া যেতে পারে এই কন্ডিশানে। আর ইন্ট্রাভেনাস ফিডিং, যেটা আমাদের শিরার মধ্যে স্যালাইনের থ্রু দিয়ে দেওয়া হয়, এটা ইন্ট্রাভেনাস ফিডিং। পাকস্থলীর বিভিন্ন রকম সমস্যা, কোনো অপারেশন হলে অথবা আগুনে পুড়ে গেলে, এরকম টাইপের কন্ডিশানে ইন্ট্রাভেনাস সিস্টেমে ফিডিং করানো হয়। তো অবশ্যই যখন ক্যান্সার বা এইসব টাইপের রোগও হয় তখনও এটাই একমাত্র উপায় থাকে, বা বিভিন্ন কন্ডিশানে যখনই আমরা দেখতে পাই ডিহাইড্রেশনের মতো ঘটনাও ঘটে, তখন কিন্তু জল এবং তার সঙ্গে বিভিন্ন রকম খাদ্যবস্তু, মিনারেলস, এগুলো কিন্তু এই সিস্টেমেই শরীরে প্রবেশ করানো হয়। তো টিউব ফিডিং এবং ইন্ট্রাভেনাস সিস্টেমে ফিডিং, এই দুটো কিন্তু ফিডিংয়ের খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকে আমরা ক্লাসে এই অবধি মোটামুটি আলোচনা করলাম। আর আমি একটু কয়েকটা মানে পার্টিকুলার টাইপের খাবারের নাম বলছি। যেমন উচ্চ কার্বোহাইড্রেট আছে এমন পথ্য যদি বলা হয়, তাহলে সেখানে কি হতে পারে? সুক্রোজের জল, অর্থাৎ চিনির জল, সোজা কথা, ইলেকট্রোলাইট প্রয়োজন অনুসারে, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য আমি বললাম।
আর ইলেকট্রোলাইটটা সবার জন্যই। আর গ্লুকোজের দ্রবণ কমলা লেবুর রস হতে পারে, বিভিন্ন ভিটামিন প্রয়োজন অনুসারে। এবং তার সঙ্গে সঙ্গে কি আমরা দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, প্রয়োজন অনুসারে দুধও কিছুটা দিতে পারি। আর উচ্চ কার্বোহাইড্রেট এবং স্বাভাবিক প্রোটিন এরকম একটা কম্বিনেশান, সেটা দুধ হতে পারে সবথেকে ভালো, গ্লুকোজ, তরল বার্লি এবং সুক্রোজের মিশ্রণ, অথবা বার্লি দিয়ে গ্লুকোজও দেওয়া যেতে পারে। আর উচ্চ প্রোটিন উচ্চ ক্যালোরি এরকম পথ্যের মধ্যে দুধ অবশ্যই আছে। এটা ছাড়াও আমরা ডালের জল বা এরকম টাইপের জিনিসকে দিতে পারি, অথবা কোনো প্রাণীর মাংসকে স্টু করে তার যে জুসটা সেটাও দিতে পারা যেতে পারে। অবশ্যই সেগুলো রান্না করবার সময় অনেক রেস্ট্রিকশান মেনটেন করে করতে হবে, কারণ এই সময় মশলা জাতীয় কোনো জিনিস যাতে শরীরে না প্রবেশ করে তার ব্যাপারটা দেখতে হবে। তো আজকে আমি এইটুকুনি আলোচনা করলাম। তো এইগুলো সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি তোমাদের অন্য কোনো ক্লাস তোমরা চাও এরকম টাইপের, তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। সবাই খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, নোট নাও, এবং এগুলো থেকে তোমাদের কোশ্চেন সলভ করতে অনেকটা সাহায্য করবে আমি আশা করছি। সবাই খুব ভালো থাকবে। আজকের ক্লাসটা এটুকুনি, সাবধানে থাকবে, বাই।